আজকে আমরা আলোচনা করব সংখ্যাবাচক বিশেষণ এবং পূরণবাচক বিশেষণ। আমরা কোন বিশেষণগুলোকে সংখ্যাবাচক বলবো এবং কোন বিশেষণগুলোকে আমরা পূরণবাচক বলবো, বা পূরণবাচক বিশেষণের সঙ্গে সংজ্ঞাবাচক বিশেষণের পার্থক্যটা কোথায়। আসলে যতটা সহজ মনে হয় ততটা সহজও নয়, আবার যতটা জটিল বলে মনে হয় ততটা কিন্তু জটিলও নয়। একটু ভালো করে যদি আমরা দেখি তাহলে পরে আমরা সহজেই কিন্তু নির্ধারণ করতে পারবো কোনগুলি সংখ্যাবাচক বিশেষণ এবং কোনগুলি পূরণবাচক বিশেষণ। তাহলে প্রথমে আমরা আলোচনা করে নেব সংখ্যাবাচক বিশেষণ কোনগুলি। আপাত দৃষ্টিতে আমরা দেখি যে 1 থেকে 1 কোটি পর্যন্ত যে সংখ্যাগুলো, সেইগুলোকে আমরা সংখ্যাবাচক বিশেষণ বলে থাকি। সাধারণত সমস্ত সংখ্যাবাচক শব্দগুলোই কিন্তু বিশেষণ হয়ে থাকে, এবং কোটির উপরে যদি কোনো সংখ্যাকে নির্দেশ করতে হয় তখন আমরা 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি এইভাবে আমরা ব্যবহার করি শব্দগুলোকে। এখন 1 থেকে যখন আমরা শব্দগুলোকে ব্যবহার করি 1 থেকে কোটি পর্যন্ত, তখন সেই জায়গাতে তখন তাকে আমরা বলছি সংখ্যাবাচক বিশেষণ। এবং এই সংখ্যাবাচক বিশেষণের উদাহরণের ক্ষেত্রে যেমন যদি দেখি, যেমন এখানে আমাদের উদাহরণ আছে 30 দিন, অর্থাৎ 30 দিনে একটা মাস হয়, তাহলে 30 যে সংখ্যাটা আছে এখানে, এই 30 সংখ্যাটা হয়ে গেল কিন্তু সংখ্যাবাচক। আবার পরে আছে 1000 টাকা, তাহলে 1ও হচ্ছে সংখ্যাবাচক এবং 1000ও হচ্ছে সংখ্যাবাচক, দুটো সংখ্যাবাচক শব্দ একসঙ্গে মিশে হলো 1000 টাকা। তারপর আছে 1000 বছর, এই 1000 বছর, হাজার যে শব্দটা আছে এটাও কিন্তু সংখ্যাবাচক শব্দ। 6 মাসের পথ, 6 হচ্ছে সংখ্যাবাচক। যতগুলো এ ধরনের সংখ্যাবাচক শব্দ থাকে সমস্ত সংখ্যাবাচক শব্দগুলোকে আমরা কিন্তু বিশেষণ হিসেবে ব্যবহার করি। এখন যখন আমরা ভাষাতে শব্দগুলোকে ব্যবহার করি তখন আমরা দেখি যে এই শব্দগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয়। সংখ্যাবাচক শব্দগুলোর আমরা বিভিন্ন ধরনের প্রয়োগ দেখে থাকি। কীরকম প্রয়োগ দেখে থাকি? যেমন দ্বিগুণ উৎসাহে কাজে নেমে পড়লাম। এখন দ্বিগুণ উৎসাহে কাজে নেমে পড়লাম, এখানে যে দ্বি শব্দটা, দ্বি মানে 2, তাহলে সংখ্যাবাচক। তারপরে কি আছে? অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কিন্তু সংখ্যাবাচক নয়, কিন্তু সে সংখ্যার মতো করে কি করছে না, কোনো একটা বিশেষ্যকে বিশেষিত করছে, ফলে সে কিন্তু সংখ্যাই কোনো একটা সংখ্যার অর্ধেকটা অংশকে যখন বোঝাচ্ছে। আবার পরের অংশে আমরা যেখানে দেখছি 1/3 লোক কাজ করেছে, তাহলে 1/3 কোনো একটা কাজের 3 ভাগের 1 ভাগকে যখন বোঝাচ্ছে। এগুলো সমস্তই সংখ্যাবাচক এবং এরা বাক্যে কিন্তু বিশেষণ হিসেবেই ব্যবহৃত হয়। ফলে এই যে প্রয়োগের বৈচিত্র্য, এই দিক থেকে আমরা সংখ্যাবাচক শব্দগুলোকে 3টে ভাগে পাই। একটা হচ্ছে কি গণিত সংখ্যাবাচক। গণিত সংখ্যাবাচক বলতে কি বোঝায়? এই যে এখানে আমরা বলেছি দ্বিগুণ, আমরা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, যত খুশি বলি না কেন, অর্থাৎ ওই সমস্ত বিশেষণগুলোকে তখন আমরা বলবো গণিত সংখ্যাবাচক বিশেষণ। আবার নিচের উদাহরণে যখন আমরা বলছি অর্ধেক কাজ হয়েছে, এই অর্ধেক কোনো একটা শব্দ, কোনো একটা সংখ্যা তার একটা ভগ্ন অবস্থাকে, একটা খণ্ড অবস্থাকে বোঝাচ্ছে, তার পূর্ণ রূপটাকে বোঝাচ্ছে না, তখন তাকে আমরা কি বলছি না, তাকে আমরা বলছি ভগ্ন সংখ্যাবাচক। ভগ্ন একটা সংখ্যা, তার একটা খণ্ড অংশ, একটা ক্ষুদ্রাংশ। যেমন এখানে আমরা বলেছি অর্ধেক কাজ হয়েছে, এটা তাহলে এই 2 নম্বর ভাগের মধ্যে পড়বে। আমরা অনেক সময় যেমন বলি 12:15 বেজেছে, সেখানে পূর্ণ সংখ্যাটাকে বললাম না। আমরা যেমন বলি 12:15 বেজেছে, সেখানেও আমরা পূর্ণ সংখ্যাটা বললাম না। আমরা বলি সার্ধ শতবর্ষ, সেখানেও পুরোটাকে বললাম না। তাহলে সার্ধ, পৌনে, সোয়া, এইগুলো সমস্তই হচ্ছে কিন্তু ভগ্ন সংখ্যাবাচক। এবং নিচে আমরা যে উদাহরণটা পেয়েছি, 3 নম্বর যে আমাদের উদাহরণ আমরা নিয়েছি, এই 3 নম্বর উদাহরণের ক্ষেত্রে আমরা কি দেখি, এই 3 নম্বর উদাহরণটা হচ্ছে আসলে একটা পূর্ণ অংশ, তার বেশ কিছুটা অংশ, ক্ষুদ্রাংশ বা খণ্ডাংশ।
তখন তাকে আমরা বলছি কি না ভগ্নাংশ সংখ্যাবাচক। এক তৃতীয়াংশ, এই এক তৃতীয়াংশকে যদি আমরা যখন আমরা লিখি তখন আমরা লিখি 1/3, অর্থাৎ 3/1 সেটাকে ফলে একে বলা হলো ভগ্নাংশ সংখ্যাবাচক। তাহলে যখন আমরা সংখ্যাবাচক বিশেষণের কথা বলবো, সেই সংখ্যাবাচক বিশেষণের ক্ষেত্রে আমরা আমাদের যে সংখ্যাবাচক বিশেষণগুলো আছে সেখানে তাদেরকে যেমন আমরা পুরো সংখ্যাটাকে এইভাবে পাবো, আবার সেখানে আমরা কোথাও এইভাবে পেতে পারি, কোথাও এইভাবে পেতে পারি, কোথাও আবার এইভাবে পেতে পারি। আমরা মোট 4ভাবে আমরা সংখ্যাবাচক বিশেষণগুলোকে বাক্যে ভাষায় ব্যবহৃত হতে দেখব। এরপর আমরা দেখে নেব পূরণবাচক বিশেষণ। এখন পূরণবাচক বিশেষণ বলতে আমরা কি বুঝি? পূরণবাচক বিশেষণ হচ্ছে সেই বিশেষণ যে বিশেষণ কোনো সংখ্যাকে পূর্ণ করে। আমরা যে বইগুলো সাধারণত ফলো করি, যে বইগুলো আমরা সাধারণত পড়াশোনা করি, সেই বইগুলোতে আমাদের কি বলা থাকে, কোনো একটা ক্রমকে নির্দেশ করে। যখন নামপদ, যে বিশেষণ নামপদের কোনো ক্রমকে নির্দেশ করে তাকে আমরা পূরণবাচক বিশেষণ বলি। এখন পূরণবাচক বিশেষণের উদাহরণ যদি আমরা দেখি তাহলে পরে দেখা যাবে যে এখানে আছে একাদশ অধ্যায়। একাদশ অধ্যায় কেমন অধ্যায়? একাদশ অধ্যায়, নবম শতাব্দী। কেমন শতাব্দী? নবম শতাব্দী। এখন এইগুলোকে যদি আমরা দেখি, একাদশ কথাটার অর্থ কি না, একাদশ কথাটার অর্থ হচ্ছে 11। কিন্তু আমরা যদি দেখি যে যখন বলা হয় যে হয়তো যে বিশেষণ এই যে আলোচনাটা এটা একাদশ অধ্যায়ে আছে, তখন কিন্তু আমরা একাদশ অধ্যায়টাতেই খোঁজ করি। আমরা এক থেকে যে 11 এই সমস্ত অধ্যায়গুলোকে কিন্তু খোঁজ করি না। তার মানে 11তম যে অধ্যায় সেই অধ্যায়টাকে আমরা খোঁজ করি। তার মানে সেখানে দেখা গেল পূর্ণ যে সংখ্যাগুলো, সামগ্রিক তার যে রূপটা 1 থেকে 11 পর্যন্ত তাকে খুঁজি না। একইরকমভাবে নবম শতাব্দী 1 থেকে 9 খুঁজি না, শুধু 9 নম্বরটাকে খুঁজি। আবার পয়লা বৈশাখ যখন বলি তখন সেখানে আমরা বলছি পয়লা বৈশাখ, আমরা অনেক সময় এইভাবে লিখি, তখন সেটা আমরা কিন্তু ওই প্রথম দিনটাকেই বুঝি। রবীন্দ্রনাথ 22শে শ্রাবণ পরলোক গমন করেন, তো আমরা 1 থেকে 22 তারিখ পর্যন্ত সমস্ত দিনগুলোকে ধরি না, আমরা শুধুমাত্র 22 তারিখটাকেই ধরি। ফলে সেই দিনটাই হচ্ছে কি না পূরণবাচক। আসলে বাংলা ভাষাতে আমরা 2 ধরনের পূরণবাচক যে বিশেষণ পাই, একটা তৎসম যে বিশেষণগুলো, সেই তৎসম সংখ্যাবাচক শব্দগুলোকে যখন আমরা পূরণবাচকে নিয়ে যাই তখন সেইগুলো পূরণবাচক বিশেষণ হয়ে যায় এবং আমাদের বাংলাতে সেগুলি অধিক প্রচলিত। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে আমরা সেই পূরণবাচক বিশেষণগুলোকে ব্যবহার করি। বাংলাতে কি হয়, বাংলাতে বেশ কিছু প্রত্যয় আছে, কোথাও বিভক্তি আছে, সেইগুলো কোনো একটা সংখ্যার সঙ্গে, কোনো একটা সংখ্যাবাচক বিশেষণ তার সঙ্গে আমরা যুক্ত করে কিন্তু ব্যবহার করি। সংখ্যাবাচক বিশেষণের সঙ্গে, যেমন এখানে আমার বলেছি, যেমন হয়তো বললাম প্রথম, তাহলে আমি 1 লিখলাম, তার সঙ্গে দিলাম। পরে আমার কি আছে, অন্তস্থ আছে, ফলে আমি 2 দিয়ে যদি আমি বলি অন্তস্থ দিই তাহলে দ্বিতীয়, এইভাবে আমরা ব্যবহার করি। এখানে আমরা লা আছে, তো এখানে আমরা পয়লার কথা বলেছি। একই রকমভাবে 2 দিয়ে রা দিলে পরে তখন দোসরা হয়। একই রকমভাবে চৌঠা হবে 5ই, হয়তো বললাম 5ই আষাঢ়, তাহলে 5-এর পরে হ্রস্বই দিলে 5ই আষাঢ়। সেতে 22শে শ্রাবণ। আবার এমনও অনেক সময় হয় যে দেখা যায় সম্বন্ধপথের এই যে বিভক্তিগুলো আছে, র এবং এর বিভক্তি, এই বিভক্তিগুলোকে ব্যবহার করে আমরা কি করি, কোনো একটা সংখ্যাবাচক বিশেষণকে পূরণবাচক করি। যেমন কোনো একটা আলোচনা হয়তো 7-এর পাতাতে আছে, তাহলে বললাম আলোচনাটা 7-এর পাতায় আছে। এখন 7-এর পাতায় আছে, যখন আমাকে বলবে কেউ 7-এর পাতায় আছে, তখন 1 থেকে 7 পর্যন্ত সমস্ত পাতাগুলো কিন্তু আমি খুঁজবো না, আমি কিন্তু 7 নম্বর পাতাটাই খুঁজব। তার মানে ক্রমটাকে সে নির্দেশ করছে। ফলে আমরা এইভাবে পূরণবাচক যে বিশেষণগুলো, সেই বিশেষণগুলো গঠন করতে পারি। আর আধুনিক বাংলাতে বর্তমানে আমরা আরেকভাবে পূরণবাচক বিশেষণ গঠন করে থাকি।
সাধারণত কোনো একটা সংখ্যাবাচক শব্দের শেষে তম যোগ করে আমরা পূরণবাচক বিশেষণ গঠন করে থাকি। যেমন ধরো বললাম 125তম জন্মদিন, 125তম জন্মদিন যখন বললাম তখন কি হয়ে গেল, ওই 125তম জন্মদিনটাকেই বোঝাবে। আবার যখন আমরা বলবো 42তম রাজ্য সম্মেলন, তখন ওই 42তম রাজ্য সম্মেলনটাকেই বোঝাবে, সবগুলোকে কিন্তু বোঝাবে না। তাহলে আমরা তৎসম যে পূরণবাচক শব্দগুলো আছে সেইগুলোকে আমরা পূরণবাচক বিশেষণ হিসেবে ব্যবহার করি। আমরা বাংলাতে আমাদের এই যে সমস্ত বিভক্তিগুলো বা প্রত্যয়গুলো আছে সেইগুলোকে সংখ্যাবাচক শব্দের শেষে যুক্ত করে পূরণবাচক শব্দ গঠন করি। আবার অনেক সময় আমরা কি করি, সংখ্যাবাচক শব্দের শেষে তম যোগ করে তাকে আমরা পূরণবাচক বিশেষণ হিসেবে গঠন করি। তাহলে পূরণবাচক বিশেষণ কিভাবে গঠন করা হয় এবং সংখ্যাবাচক বিশেষণ কিভাবে গঠিত হয় আমরা দেখে নিলাম। তাহলে এর পার্থক্যটা এবার আমরা দেখে নিই, আসলে পার্থক্যটা কোথায়। যেমন দেখা যায় যে কোনো একজন ব্যক্তির তার 4টি পুত্র আছে, তাহলে এক ব্যক্তির 4 পুত্র। এখন এক ব্যক্তির 4 পুত্র যখন আমরা বলবো তখন কিন্তু ওই 4টা পুত্রকেই বোঝাবে, অর্থাৎ সেখানে 1জন পুত্র, 2জন পুত্র, 3জন পুত্র, 4জন পুত্র তবে বোঝাবে। এইবার ওই ব্যক্তিরই শ্যামল নামে একটি পুত্র আছে যে তার 4র্থ পুত্র, তাহলে তখন 4র্থ পুত্র যখন বলবে তখন কিন্তু সবাইকে বোঝাবে না, তখন 4 নাম্বার যে পুত্র তাকেই বোঝাবে। তাহলে সংখ্যাবাচক যে বিশেষণ, সেই সংখ্যাবাচক বিশেষণ কি করলো, একটা সামগ্রিক রূপকে প্রকাশ করলো, সামগ্রিক রূপ। এবং এটা কি হলো না, এটা বহুবচনাত্মক। আর এই যে সংখ্যাবাচক বিশেষণের বহুবচনাত্মক, কিন্তু পূরণবাচক বিশেষণ কি, পূরণবাচক বিশেষণ সব সময় এক বচনের হয়, সব জায়গাতে সব সময় কিন্তু এক বচন হবে। 4র্থ পুত্র 1জন পুত্রকেই বোঝাচ্ছে, কিন্তু যখন বললাম 4 পুত্র তখন 4 জনকে বোঝাচ্ছে। তাহলে 4 জন যখন বোঝাবে তখন সেটা কি হলো না, সেটা বহুবচনাত্মক হলো। আর যখন 4র্থ পুত্র বললাম তখন সেটা কিন্তু এক বচন হয়ে গেল। তাহলে একটা সমষ্টি বোঝায়, কোথায়, সংখ্যাবাচক শব্দে একটা সমষ্টি বোঝাবে। এই বহুবচনাত্মকটা এই যতগুলো সংখ্যা আছে 1 থেকে শুরু করে সবগুলোতে হয় না, শুধু একটা বাদ দিয়ে বাকিগুলোতে হয়। এক তো কখনো বহুবচন হতে পারে না, এক বচন। এক বাদ দিয়ে সমস্তগুলোতে সমষ্টি প্রকাশ করবে, সামগ্রিক রূপকে প্রকাশ করবে, বহুবচনকে প্রকাশ করবে। কিন্তু পূরণবাচক যে বিশেষণ, সেই পূরণবাচক বিশেষণ একটা নির্দিষ্ট ক্রমকে বোঝাবে, ক্রমকে বোঝাবে। যেমন আমরা এখানে যদি বলি তাহলে আমরা শুধুমাত্র 4 নাম্বারটাকেই বুঝবো, আমরা এখানে বাকি সবগুলোকে বুঝবো না, 4 নম্বরের যে পুত্র তাকে বুঝবো। অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা, একটা নির্দিষ্ট ক্রম তাকে নির্দেশ করে, ফলে সেটা সবসময় কিন্তু এক বচন হয়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।